হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার প্রথম ক্লাস 7th সেমিস্টারের। এর আগে সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু বিষয়বস্তুর উপরে কিন্তু আজকে আমার প্রথম ক্লাস। যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার অবধি সমস্ত সাবজেক্টগুলোতে ক্লিয়ার করে নিয়েছো হিস্ট্রি মেজরে, তাদের জন্য কিন্তু 7th সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা 7th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের সিলেবাস তো অলরেডি আমি আলোচনা করেইছি। আজকে কিন্তু মেজর পেপার 17 যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হল ডিফাইন রেফিউজি ইন দ্য কনটেক্সট অফ 1947। মানে 1947 সালের প্রেক্ষাপটে আমরা উদ্বাস্তু বলতে কি বুঝি। রিফিউজি এই যে কথাটা আছে, এর কথার অর্থ হলো উদ্বাস্তু। তো উদ্বাস্তু সম্পর্কে আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই ক্লাসটি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রশ্নটা তোমাদের কিন্তু 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার মার্কস তো 3 হতে পারে, কিন্তু তারপরেও বলে রাখি, আজকে যদি এই ক্লাসটা ভালো মতো মনোযোগ সহকারে না করো, পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো মতো তুমি বুঝতে পারবে না। আমরা ধারাবাহিকভাবে টোটাল 9টা চ্যাপ্টার আছে এখানে। তোমাদের এই মেজর পেপার 17 এর টোটাল সর্বমোট 9টা চ্যাপ্টার আছে, এবং এই 9টা চ্যাপ্টারের ধারাবাহিক ক্লাসগুলো যদি নিতে চাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য যতটা সংক্ষিপ্ত আকারে এই 6 মাসের মধ্যে কভার আপ করানো যায় সিলেবাসগুলো, আমরা চেষ্টা করব পুরোটা সিলেবাস কভার আপ করার। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা যারা রয়েছে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, জীবনে মানে হিস্ট্রি নিয়ে আগাতে চায় বা কিছু করতে চায়, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তো আমি নকশালবাড়ি কলেজের অ্যাজ এ গেস্ট লেকচারার ছিলাম, এখন কিন্তু বই লেখালেখির কাজ দীর্ঘদিন ধরে করছি, এবং আমি নিজেও পিএইচডির সঙ্গে জড়িত রয়েছি বা পিএইচডি করছি। এখন আমার 1 বছর হয়ে গেল পিএইচডি করা রানিং। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি আমার কাছে সরাসরি মানে হিস্ট্রি যে ক্লাসগুলো আছে সেগুলো যদি করতে চাও এবং পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বারে। তোমাদের 7 সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1299 টাকা অল পেপার। ঠিক আছে, চলো শুরু করব আজকের ক্লাসটি ডিটেলসে। যে 1947 সালের প্রেক্ষাপটে উদ্বাস্তু বলতে আমরা কি বুঝি। দেখো, উদ্বাস্তু বলতে কি বুঝি, সবার প্রথমে তোমরা স্ক্রিনে একটা ছবি দেখো। সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ, সেই মানুষগুলো পায়ে হেঁটে, কেউ বা খালি পায়ে, কেউ বা চপ্পল পরে, মাথার মধ্যে মানে বোচকা বাচকি নিয়ে, কেউ বা ঘাড়ে তার স্ত্রীকে হাঁটতে পারছে না সেই সিচুয়েশনে নিয়ে, কেউ বা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে কি করছে, তারা দেশ ছাড়ছে। এক দেশ ছেড়ে অন্য দেশে তারা কিন্তু পদার্পণ করছে বা অন্য দেশে চলে যাচ্ছে। তাহলে এদেরকে আমরা বলছি উদ্বাস্তু। উদ্বাস্তু বলতে যারা নিজের দেশের ভিটেমাটি ছেড়ে কোনো একটা সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সহিংসতার কারণে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, তখন কিন্তু তাদের আমরা কি বলি, উদ্বাস্তু বলে জানি। এবার ডিটেলসে আলোচনা করব উদ্বাস্তু। 1947 সালে দেশভাগের প্রেক্ষাপটে উদ্বাস্তু বা রেফিউজি বলতে সেই সব অসহায় মানুষদের বোঝায় যারা নিজেদের জন্মভূমি চিরতরে ছাড়তে বাধ্য হয়েছিল। তাদেরকে বাধ্য করা হয়েছিল যে তোমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও। বিশেষ করে পাকিস্তান থেকে যারা বা বাংলাদেশ থেকে যারা বাধ্য হয়ে, প্রায় একরকম বাধ্য হয়ে যারা ভারতবর্ষে চলে আসছিল, তাদেরকে আমরা কিন্তু উদ্বাস্তু বলি। তো বলছে রাজনৈতিক সিদ্ধান্ত বা সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তারা নিজেদের প্রাণ এবং সম্মান বাঁচাতে কিন্তু দেশ ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিল। নিজের ভিটা মাটিটাও তারা বিক্রি করতে পারেনি, যা কিছু তাদের সহায় সম্পত্তি ছিল সেটাও তারা নিয়ে আসতে পারেনি। সমস্ত কিছু ছেড়ে খালি নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, নিজের মান সম্মানটাকে বাঁচানোর জন্য তারা কিন্তু সেই দেশ ছেড়ে চিরতরে কিন্তু নিজের দেশ ছেড়ে তারা অন্য দেশে অর্থাৎ ভারতবর্ষে কিন্তু চলে এসেছিল। তো বলছে তারা নিজেদের ঘরবাড়ি এবং যাবতীয় সম্পত্তি স্থায়ীভাবে ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছিল। সাধারণ ভাষায় ভিটে মাটি হারানো এই ছিন্নমূল মানুষই হলো উদ্বাস্তু। যে সমস্ত মানুষেরা নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা দেশ পুরোপুরি ছাড়তে বাধ্য হয়, তারা কিন্তু উদ্বাস্তু নামে পরিচিত। এই সমস্যাটা কতটা মারাত্মক বা কতটা ভয়াবহ হতে পারে সেটা যদি আমরা প্রত্যক্ষ না করি তাহলে বুঝতে পারবো না, কিন্তু যদি তোমার মধ্যে মানবিকতা বোধটুকু থাকে তুমি কিন্তু এটাকে রিয়ালাইজ করতে পারবা, তাই না? তাহলে আশা করছি উদ্বাস্তু কি সেটা বুঝতে পেরেছো। নেক্সট কি বলছে, দেশভাগ ও নতুন রাষ্ট্রের জন্ম হয় এই উদ্বাস্তুর ফলে। কি করে দেখো, বলছে 1947 সালে ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে ভারত এবং পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে 1947 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা হলো, এবং 15th আগস্ট হচ্ছে ইন্ডিয়ার
স্বাধীনতা দিবস। ঠিক আছে, এই পরপর দুদিনে দুটো দেশ স্বাধীন হলো, মানে দুটো দেশ ভাগাভাগি হয়ে গেল। রাজনৈতিক নেতাদের এই সিদ্ধান্তের ফলে তৈরি হয় নতুন আন্তর্জাতিক সীমানা, আমরা যেটাকে র্যাডক্লিফ লাইন, এলওসি এই সমস্ত লাইন বলে জানি। তো বলছে আর এই দুই সীমানা নির্ধারণের ফলে লাখো লাখো হিন্দু মানুষ, শিখ মানুষ এবং মুসলমান রাতারাতি নিজেদের দীর্ঘদিনের বাসভূমি ছেড়ে কিন্তু নির্মমভাবে উচ্ছেদ হয়েছিল। তাহলে বিশেষ করে আমরা দেখতে পাই যে মুসলমানরা এসেছিল কিন্তু সংখ্যায় খুব কম, কিন্তু বাকি সংখ্যক যারা মানুষ ছিল অর্থাৎ অহিন্দু মানে অমুসলমান যারা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে শরণার্থী হয়ে এবং উদ্বাস্তু হয়ে অন্য দেশে কিন্তু চলে এসেছিল। দেখো এই যে একটা ছবি, যেই ছবিটা আমরা একটু ঘোলাটে দেখতে পাচ্ছি, যে ট্রেনের ওপরে উঠে বসে আছে মানুষজন, জানে না আমরা এইভাবে প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা বা আমরা যেতে পারবো কিনা। ট্রেনের ভেতরেও যেমন বগির ভেতরেও প্যাকটাপ রয়েছে এবং ওপরেও কিন্তু মানুষজন বসে আছে যে প্রাণ ভয়ে, এই যে রায়ট হিন্দু মুসলমানের একটা দাঙ্গা, দেশভাগ, সেই দেশভাগের ফলে কিন্তু মানুষজন কিন্তু একদম ট্রেনে ট্রেনে চেপে একদম বোঝাই হয়ে কিন্তু তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবং চলে গিয়েছিল অন্য দেশে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে। নেক্সট রয়েছে সীমান্ত পেরিয়ে দেশান্তরের চিত্র। যদি আমরা দেখি পশ্চিম সীমান্ত, বলছে নতুন রাষ্ট্র পশ্চিম পাকিস্তান থেকে প্রাণ ভয়ে বিপুল সংখ্যক হিন্দু ও শিখ ভারতে চলে আসতে বাধ্য হয়েছিল। যেটা পশ্চিম পাকিস্তান বলতে এখন বর্তমানে আমরা যেটাকে পাকিস্তান বলে জানি। ভারত থেকে পাকিস্তানে কি হয়েছিল, একইভাবে সীমানার এপার থেকেও অর্থাৎ ভারত থেকেও বহু মুসলমান নিজেদের ভিটেমাটি ছেড়ে পাকিস্তানে সেই সময় কিন্তু চলে গিয়েছিল। বলা যাবে না যে বেশি সংখ্যক গিয়েছিল, কারণ ভারত হয়েছিল সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই তুলনায় পাকিস্তান থেকে শরণার্থীরা এই দেশে আসছিল সেই তুলনায় কিন্তু এই দেশের মুসলমানেরা কিন্তু ওই দেশে সেইভাবে চলে যায়নি। তো পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের কথা যদি আমরা বলি, পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে দলে দলে বাঙালি হিন্দুরা কিন্তু সর্বশান্ত হয়ে পশ্চিমবঙ্গে এসেও কিন্তু আশ্রয় নিয়েছিল এই সময়। ঠিক আছে, আচ্ছা তো দেশ ত্যাগের মূল কারণগুলো কি কি ছিল? প্রথমে বলছে রাজনৈতিক বাধ্যবাধকতা। বলছে রাজনৈতিক বাধ্যবাধকতা, দেশভাগের রাজনৈতিক সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা তাদের স্থানান্তর করতে বাধ্য করেছিল, যে এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে বাধ্য করেছিল। নেক্সট সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা বলতে পারি। সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগের সময় চরম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। মানুষ কেবল নিজেদের প্রাণ এবং সম্মান বাঁচাতে মরিয়া হয়ে কিন্তু দেশ ছেড়েছিল সেই সময়। এবং ধর্মীয় নিপীড়ন ও ভয়, নতুন রাষ্ট্রে সংখ্যালঘু হয়ে পড়ার কারণে তীব্র ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, যা তাদের মাতৃভূমি ছাড়তে কিন্তু বাধ্য করেছিল। তারা নিজেদের বাসস্থান ছেড়ে বা নিজেদের বাসভূমি ছেড়ে তারা কিন্তু অন্যত্র তারা চলে গিয়েছিল। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন কারণগুলোর কারণে। তো যাই হোক, কি বলছে এখানে দেখো, এই মানুষগুলোর কোনো স্বেচ্ছায় দেশ ত্যাগ করার কিন্তু ইচ্ছা ছিল না। যারা উদ্বাস্তু হয়ে এই দেশ থেকে ওই দেশে বা ওই দেশ থেকে এই দেশে এসেছিল, তারা মূলত ভয়, ধর্মীয় নিপীড়ন এবং রাজনৈতিক বাধ্যবাধকতার শিকার হয়ে কিন্তু তারা দেশ ছেড়েছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের প্রপার গাইডেন্স তোমরা পাবে, রেকর্ডেড ভার্সনে কিছু ক্লাসেস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে। এবং তোমরা যারা মেজরের স্টুডেন্ট আছো তাদের মাত্র 1299 পুরো প্যাকেজ পাচ্ছ, এবং মেজর ছাড়া যদি সিঙ্গেল একটা মাইনর নিয়ে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে 699 টাকা পড়ছে তোমাদের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।